সঙ্গীতাদির কথায় আমি এসেছিলাম। সেই সময় আমার স্কুলের একটা অসুবিধা চলছিল। আমি কবিতা লিখি, কবিতা খুব ভালোবাসি আমি। কবিতা আমার জীবনকে বাঁচিয়েছে। তো কবিতা করছি বলে আমার ছাত্রীরা আমার খুব ফ্যান হয়ে যায়। যেটা হয় স্কুলগুলোতে বা বিভিন্ন জায়গায় হয়, কাজের ক্ষেত্রে যদি কেউ বেশি ভালোবাসা পায়, অন্যরা যদি একটু কম ভালোবাসা হয়ে যায়, তখন একটা মানে কষ্টের জায়গা তৈরি হয়। আমি ঠিকই ছাত্রীদেরকে বলতাম যে, "সব টিচারদেরকে সমানভাবে ভালোবাসো, ওদের কথা বেশি করে শুনবে, আমার কথা এত বেশি বলো না।" কিন্তু সামহাউ টিনেজ বয়স তো, ওদেরকে আটকাতে পারতাম না, ওদের ইমোশনটাকে আটকাতে পারতাম না। ওরা আমার কবিতা নিজেরা ফেসবুক থেকে নিয়ে গিয়ে কবিতা আবৃত্তি করত, তারপরে ফেসবুকে ছাড়তো, যেগুলো একটা হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছিল কর্মক্ষেত্রে। এবং সেইখান থেকে মানে আমার কোনো দোষ, আজ পর্যন্ত ওরা আমার কোনো দোষ পায়নি। হ্যাঁ? তৎসত্ত্বেও ওরা আমাকে ছাড়াতে বাধ্য হলো এই কবিতার কারণে। এবং সেটা অক্ষয় তৃতীয়া, গত বছর অক্ষয় তৃতীয়ার আগের দিন আমাকে স্কুল থেকে উইদিন 1 ডে নোটিসে শুধু কবিতা জীবনযাপন করি, কবিতা আমার ছাত্রীরা ভালোবাসে, সেইটা থেকে আমাকে ছাড়িয়ে দিল। কিন্তু আমি কিছু বলতে পারলাম না কেন? কারণ আমি তো স্কুল টিচার, পার্মানেন্ট মানে সরকারি স্কুলের টিচার তো আমি নই যে বলবো যে কবিতা ভালোবাসা কি খারাপ কাজ? অন্য কোনো কাজ, খারাপ কাজ করার থেকে ওরা তো কবিতাই ভালোবাসছে। আমাকে ভালোবেসে কবিতাই ভালোবাসছে। সমাজের তো উন্নতি হচ্ছে। সেই কথাটা আমি ওদের মুখের উপরে বলতে পারলাম না। পারলাম না এই কারণে, কারণ ওরা দেখছে কি ভালোবাসাটা আমার প্রতি বেশি বেড়ে যাচ্ছে। মানে আমি স্কুলে ঢুকতে পারতাম না। মিস এসে গেছে, মিস এসে গেছে। মানে সেখানে বড়দিকে যে ওরা সম্মানটা দেবে বা অন্য কথা বলবে, সেটা করতে পারল না ওরা। আমি শিখিয়ে দিলেও করতে পারল না। সেই ভালোবাসাটাই হয়তো একদিকে আমার জয়, একদিকে আমার স্কুল থেকে বেরিয়ে আসার পরাজয় হলো। তো এইভাবে চলছে। এবার আমি রামকৃষ্ণ মিশনে যে জিনিসটা আশিস দা আমার কি নিয়েছিলেন, ইন্টারভিউ নিয়েছিলেন। আ আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত আছি। স্পোকেন ইংলিশের ক্লাস নেই আমি বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত এরিয়া যেখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, সেইসব জায়গায় গিয়ে আমি আ স্পোকেন ইংলিশের ক্লাস নেই। মেয়েদের যারা দিতে পারে না পয়সা, তাদেরকেও আমি ভালো করে পড়াই। এবং সেটা নিয়ে আমার অনেক জায়গা, অনেক দূর যেতে হয়। রিজানুরের পাড়াতে যেতে হয়, বাগবাজারে যাই, বিভিন্ন জায়গায় আমি গিয়ে গিয়ে ওদের ক্লাস নেই এবং পড়াই। এটা আমার একটা সমাজ সেবার অঙ্গ। পড়ানো যেহেতু আমি টিচার, আমার সমাজ সেবার অঙ্গ হিসেবে সমাজ সমাজসেবার অঙ্গ হিসেবে, হ্যাঁ, হ্যাঁ, সমাজসেবার অঙ্গ আমার পড়ানোটা। তাই আমাকে এটা করতে হয় এবং আমি চালিয়ে যাচ্ছি। স্কুল থেকে তাড়িয়ে দিল সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে মানুষের কাছে পৌঁছবো এজ এ টিচার হিসেবে এবং ওদেরকে কিভাবে আমি এগিয়ে নিয়ে যাবো। এবং সেই জন্যই ওরা আমাকে এত ভালোবাসে এবং রামকৃষ্ণ মিশন থেকে আমাকে এখনো সাপোর্ট দিয়ে চলছে। কারণ বিভিন্ন প্রত্যন্তর এরিয়াতে যাওয়া অত সহজ কাজ না। কারণ কি, অনেক জায়গায় অনেক খুনি খারাপ মানুষজন আছে। যেমন রিজানুরের পাড়াতে ঢুকতে গেলে আমার রামকৃষ্ণ মিশনের সাপোর্ট লাগে, যাতে আমি নিরাপদে ঢুকে গিয়ে মেয়েদেরকে পড়াতে পারি। কারণ দিন-রাত ওখানে খুনাখুনি হচ্ছে। ওটা ওদের কাছে জল ভাতের মতো ব্যাপার। ঠিক তেমনি বাগবাজারের ডাকাতপাড়া বলে একটা জায়গা আছে। সেই জায়গাতে গিয়ে আমি পড়াই। সেখানেও মানে আ যদি রামকৃষ্ণ মিশন হেল্প না করে আমি ঢুকতে পারবো না। কারণ ওখানেও খুনাখুনি কেস। বিভিন্ন জায়গায় এই যে জিনিসগুলো হচ্ছে, সেই জায়গাগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারছি রামকৃষ্ণ মিশনের সাপোর্টে এবং মেয়েদেরকে পড়াতে পারছি। এই জিনিসটাতে আমি ৯ সাল থেকে, মানে ২০০৯ সাল থেকে আমি এই কাজের সঙ্গে জড়িত। প্রথম যখন আমি এই কাজ করি, তখন বাড়িতে আমি কাউকে কিছু জানাইনি। মা, ভাই, অন্য কাউকে আমি জানাইনি। কারণ আমি জানি প্রথমেই না করে দেবে। হুম? তো এটা চলছে করছি। তারপর তো রামকৃষ্ণ মিশন থেকে বিভিন্ন পুরস্কারে আমাকে পুরস্কৃত করলো। তারপরে একদিন আমি আমার মাকে বলেছি, যখন মা বুঝতে পারলো যে মেয়ে পারছে, নিজে চলতে পারছে, যে ভয়ে গুটিয়ে থাকতো বাবার ঘটনার পরে, সেইখান থেকে মা ধীরে ধীরে বেরোতে পারলো যে না, মেয়ে পারছে, মেয়ে পারবে করতে। এইভাবে আমার
পথ চলাটা চলতে থাকলো। তো প্রত্যেকটা নারীর মধ্যে শক্তি আছে। এই জিনিসটা সবাইকে মানতে হবে। তবে আমাদের সমাজ এখনো পর্যন্ত নারীর যে শক্তি আছে সেই শক্তিটাকে বা সহজে মেনে নিতে ঘরে বাইরে পারে না। এই যে বিটু বাংলা চ্যানেল, আমি সঞ্চালিকার ভূমিকায় কাজ করছিলাম এবং মন দিয়ে আমি কাজ করছিলাম। তো সেখানেও আমি কিছুটা হলেও অপদস্থ হই। মানে কাজ কাজ নিয়ে ওরা কিছু বলছে না। আমার ব্যক্তিগত লাইফ নিয়ে ওরা প্রশ্ন তুলেছিল। কবি কৌশিক গাঙ্গুলী আমার প্রেমিক বন্ধু, মানে আমার জীবন সঙ্গী উনি। আজকে এই স্টেজে, মানে আরো আগেই হয়তো এই স্টেজে আনতে পারতাম, কিন্তু যাই হোক ওনাকে এই স্টেজে আনতে পেরে সঙ্গীতার বলেছে আমাকে এবং সঙ্গীতার কথায় উনি এসেছেন। আমি খুব খুশি হয়েছি এইখানে। তো এই নিয়ে উনি ওদের একটা বিবাদ ছিল। ওরা বলেছিল, তুমি কবি কৌশিক গাঙ্গুলীকে বাঁচবে নাকি বিটু বাংলা চ্যানেল বাঁচবে? এই এই ফারাকে এসেছিল। তো সেই ফারাকে গিয়ে আমি অবশ্যই কবি কৌশিক গাঙ্গুলীকেই বাঁচবো। সেই কবি কৌশিক গাঙ্গুলীকে বেছে নিয়ে আমার আলোর পত্রিকা নিউজ চ্যানেল তৈরি হলো এবং তৈরি হয়ে আমি পথ চলছি। আজকে, মানে গতকালকে আমি বলছি, বিটু বাংলা চ্যানেলের কর্ণধার দীপক কুমার বণিক আমার প্রশংসায় ভীষণ এখন পঞ্চমুখ থাকেন। হ্যাঁ, কিন্তু যখন উনি মেয়েটাকে তাড়িয়ে দিয়েছিলেন, হ্যাঁ, তখন ওনার একবারও মনে পড়েনি যে এই মেয়েটা তো আমাকে গুরু হিসেবে মানে। ওনার বয়স যথেষ্ট বয়স্ক মানুষ এবং গুরু হিসেবে ভদ্রলোক এমনি ভালো। কিন্তু ওই এই যে কথাটা, ওই কথাটা ঠিক জাস্টিফাইড কথা হলো না। সব মানুষের ভালো হয় তা না। কিছু জিনিস ভালো, কিছু মন্দ, সবকিছু মিলিয়েই মানুষ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ওই জায়গাটা আমার জন্য জাস্টিফাইড কাজ করেননি। আজকে উনি আমার প্রশংসা করেন। আজকে আমার মনে হয় কথাটা যে একটা নারী, হ্যাঁ, যখন নিজে চলতে পারে, হ্যাঁ, তখন গিয়ে সমাজ তাকে প্রশংসা দিতে বাধ্য হয়। কিন্তু যখন সে থাকে, কাজ করে চলে, তখন তার প্রশংসাটা বোধহয় ঘরের মানুষ বা সমাজ দিতে চায় না, তার প্রশংসা করতে পারে না সহজে। হয়তোবা মানুষের বেলাও সত্য, কিন্তু নারীদের বেলা এটা আরো সত্য। যখন সে এগিয়ে চলে বাধ্য হয় প্রশংসা দিতে। এটা আমাদের নারীদের ক্ষেত্রে এটা আমি এখনো এটা অনুভব করি। এইটা সঙ্গীতা কি বলবে, সঙ্গীতাই ভালো বলতে পারবে যে নারীদের ঘরে বাইরে যে জীবন, বিপদ সব জায়গায় এবং সহজে কেউ প্রশংসা দেয় না। প্রশংসাটা করতে বাধ্য হয়। হ্যাঁ, মানে ইয়ে পোয়াতে হয়, হ্যাঁ, বদনাম বেশি হয়, বদনাম বেশি হয়। তো কাজ করার থেকে বদনাম বেশি হ্যাঁ, হয়, পাশে কাউকে সাপোর্ট পাওয়া যায় না, হ্যাঁ, মানে তোমার পেছনে দাঁড়িয়ে থাকে বদনাম করার চেষ্টা বহুত হয়। হ্যাঁ, এবং ধরুন একটা, আমি ধরুন ওর সঙ্গে মিশছি বা কারোর সঙ্গে একটা, মেয়েরা খুব হিংসুটে হয়। আমার যেটা করে বাধ্য বলছি, আমি মেয়ে হয়ে বলছি, মেয়েরা সবসময় পেছনে লাগে, তোর থেকে আমার থেকে ওকে কি করে নামিয়ে দেবো, এইটা হচ্ছে। যখন একটা ছেলে কিন্তু সাপোর্ট দিতে চায় তখন সেই ছেলেটাকে নিয়ে বদনাম শুরু হয়ে যায়। সত্যি কথা আমি বলছি, আপনারা খারাপ ভাববেন না। ধরুন একটা ছেলে আমাকে সাপোর্ট করছে, আমার ছেলেটা আমার পাশে দাঁড়াচ্ছে বা ও আমাকে হেল্প করার চেষ্টা করছে, তখনই বলবো ওর সঙ্গে ওর কিছু একটা ব্যাপার আছে, ও তার জন্য ওর সঙ্গে আছে, মিশছে, একদম গোল কবে। সে যে কয়জন বা কোন কোন ছেলে আছে সেই না, সবাইকে নিয়ে উঠলো ভাই কটক যাই, সেরকম একটা একটা রব উঠে যায়। কিন্তু সেই আপনি বলুন, সে দাদা বলুন, বাবার পাশে বলুন, বাবার মতো লোক, সেই লোকটাকে নিয়েও বাজে কথা বলে, বলতে ছাড়ে না। ছাড়ে না। এটাই হচ্ছে এবং মেয়েদের অনেক পাশে পথ, থাকা চলা খুব ডিফিকাল্ট, যে একটা ভালো বন্ধু পাওয়া। এবং অনেক কষ্টের পথ তুমিও পেরোচ্ছ, সঙ্গীতা পেরোচ্ছ, পেরিয়ে আজকে একটা মঞ্চ তুমি পেয়েছো, একটা দাঁড়ানোর জায়গা তুমিও পেয়েছো। সহজ জীবন না। আর সঙ্গীতাকে আমি সবসময় খুব ধন্যবাদ দিই যে আমি গিরিজাদির কাছ থেকে আমি শুনেছি, মানে ১ ঘন্টা ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। এই কথা আমার মঞ্চেই বলতে হবে। গিরিজাদি তোমার প্রশংসায় পঞ্চমুখ ছিল এবং বলেছিল যে আমি আজকে বেঁচে আছি সঙ্গীতার জন্য। সঙ্গীতা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি বাঁচতে পারতাম না। আমি অনেক মেন্টালি বাচ্চাদের, তাদের মারাও আমার সাথে জড়িত বা কাজ হ্যাঁ, করে থাকে, তাদের কিন্তু আমি কোনো পে অফ না, না, তাদের থেকে আমি নিই না। কিন্তু তাদের আমি কেন দিই, তাদের মাদের যদি মনের জোর রাখে তাহলে সেই বাচ্চাটাকে নিয়ে
তারা সার্ভাইভ করতে পারবে বা আগাতে পারবে। এই জন্য আমি তাদের সহযোগিতা করি বা ভালো চান্স দিয়েছে সঙ্গীতা। হ্যাঁ, এই chance এ- সবচেয়ে বড় কথা জীবন ফিরিয়েছে, একটা জীবন ফিরিয়ে দিয়েছে। আমি তো আগে ডিপ্রেস ছিলাম, ডিপ্রেস ছিলাম, কিন্তু সঙ্গীতার কোম্পানিতে আমি এমনকি আমাকে বলেছে তুই যদি না আসিস আমি এক্ষুনি গলায় দড়ি দেবো, এক্ষুনি পাখায় ঝুলবো। সত্যি আমি ও তো একা ডেলি থাকতে পারি- কেঁদে কেঁদে বলতো আমি এক্ষুনি গলায় দড়ি দেবো। হুম, হুম, হুম। আমি বলি জীবনটা অতই খেলা, জীবনটা কি শেষ করা, তুমি দাঁড়াও না, নিজে দাঁড়াও। তারপর আজকে দাদার মুখে যেটা শুনলাম, এই যে ইনভলভ করা, কাজে ইনভলভ করা, আমাদের ইনভলভমেন্ট বেশি দরকার একদম। কাজে, সেই ইনভলভমেন্টটা তুমি ওনাকে দিয়েছো, একটা মানুষকে ভালোভাবে বাঁচার পথ খুলে দিয়েছো। এই জিনিসগুলো অন্যরকম পাওয়া, এগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা হয় না, যায় না, 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 হয় না এই জিনিসগুলো। কখনো এই না। মনটাকে আমি সত্যি সাধুবাদ জানাই, এবং এই টাকা কারণে পয়সা থেকে বেশি ভালোবাসা হ্যাঁ আর রিকগনিশন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা সঙ্গীতার আমি মধ্যে বুঝলাম কি আছে। যে আমি রিটায়ার হয়ে গেছি, ভালো জায়গায় কাজ করতাম, ভালো হয়েছে। হুম, রিটায়ার পরে নাটক, গান আর কত করবে, কবিতা, গল্প, বাড়িতে বসে মাথা খারাপ। হুম, হুম, উনি বাড়িতে কি তখন সংসারের কাজে পড়ে গেছে। সংসার কাজে পড়ে গেছি। তো আমাদের স্কুলে সাউথ পয়েন্ট স্কুলে চন্দন সে আমার বাড়িতে যায়, আবার এসে 3-4 বছর পর আবার গেছে। পুরো ঘরে বসে গেছে, বাজার হাট করা ছাড়া আর ওনার কোনো কাজ ও ছিল এক না। বয়স রিটায়ার হয়ে বাজারহাট নাতিনিকে পৌঁছে দেয় স্কুলে, এই এই যে করতে করতে ওর তখন আমি নাতনি ভাবলাম পৌঁছে কি দাও, রান্না করো, বাজার করো, আর তবে কাজ- এই করো। কাজে তবে কাজ খুঁজে কাজ করতাম, সেখানে আমার সুইটেবল কাজ নয়, ভালো লাগলো না ধর। আমার কাছে তখন এসে ওকে বলে ওকে আমি চেষ্টা করতে ট্রাই করে, যদি হয় এবার এটা না কর। এটা সঙ্গীতার ভুল। হ্যাঁ, যদি না হয় না, আমি হবে কিনা শিওর নেই, জানতাম না তো। 1 মাস বোধহয় করেছি, তারপর করেছি 2 বার, তারপর মাঝখানে তারপর ওকে প্রোগ্রাম বললাম করতো না আর কি, প্রোগ্রাম করতাম না, প্রোগ্রাম বন্ধ। না। তখন এবার ওকে আমাকে প্রোগ্রাম না বলছে করে একটা এবার কাজ নাটকের দিতে গ্রুপে পারি, ডাকছে, আমার বাড়িতে খুব বোরিং লাগছে, আমি বাড়িতে থাকতে এবার পারছি নাটক না। করছে, নাটকের গ্রুপে ডাকছে আমাকে। হ্যাঁ, আমি তখন কি করি, বেশি বিরক্ত হয়ে ফোন বন্ধ করে রেখে দিই, কেন তো ফোন করতে পারছে না। তুমি এটা বন্ধ করে রেখে দিচ্ছ, বলতে কি করবো, তুমি এত ডাকাডাকি করছো, আমি কাজ করছি একটা, তুমি কোনো কাজ করো না, তুমি ফালতু কথা কর বলো, যে তুমি তো কোনো কাজ করছো না, তুমি ফোনটা বন্ধ করে রেখে দিচ্ছ, রিহার্সাল চলছে, যাচ্ছে না করো বন্ধু। তখন ওকে বলো কি, আমি তো একটা কাজ করবো, বা কি কাজ করবে দেখি, বলতে হবে, বলে কি একটা সাইডে বললো, যে সাইডটা মানে ঠিক আছে, তা আমি করবো। হ্যাঁ, এই তাই হয়ে গেছে। মেন্টাল হিলিং এর দিকে তখন আমাকে দেখো এখন সাহস দেখেছে, হ্যাঁ, সাহস মানে কি, আমি এখন বসে বসে লেখে, আমার ওখানেই বসে লেখালেখি করি। লেখালেখি করে, তারপরে গল্প করলো, আর বসে বসে সবচেয়ে গান গাইতাম, হুম হুম হুম, ওখানে সাউথ বসে বসে গান স্কুলে করে, গান দোকানে গাইতাম। বসে- 1 এপ্রিল 1 তারিখে আমার থাকতো রেকর্ড। টিচাররা বলতো অর ইংলিশ অর বেঙ্গলি, তো অর ইংলিশ আর ইংলিশে মিউজিক বাজছে, বেঙ্গলি বাজছে, তখন কি করে জীবন খাতা প্রতিফতা, আর হচ্ছে গানে ভুবন ভরিয়ে দেবো। হুম। আর একটা সঙ্গে কি ছিল, মৌসুমী চ্যাটার্জি ওখানে বসেছে, মৌসুমী চ্যাটার্জি শ্রীনিবাস চ্যাটার্জি না, হ্যাঁ হ্যাঁ, মৌসুমী মুখার্জি। ও তাকে কি বলে, গানে ভুবন ভরিয়ে দেয়, এত কড়া গান। আর ঠেলা, বিশ্বাস করবেন না, সব স্টেজে উঠে উঠে তাই আমাকে আমি বলে দেখো কৌশিক না না, সত্যি ওর এই গুণটা আছে। আজকে ওর সঙ্গে আমার হ্যাঁ। যে জায়গা থেকে আলাপ হ্যাঁ। হয়েছে সঙ্গীতার সঙ্গে, সত্যি খুব ভালো আজকে বলেছে। সঙ্গীতা আমাকে যেমন বলছে যে আমি, যেমন আশিস দাও বলছে আমি হেল্পফুল, ভীষণ হেল্পফুল। হ্যাঁ, সেটা কিভাবে তৈরি হয়েছে, কারণ আগে আমি দেখেছি সঙ্গীতাকে জাজ করেছি, সঙ্গীতা কিভাবে মানুষকে মানে এই যে মেন্টাল হিলিং এর দিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। এই জিনিসগুলো। আমার সঙ্গে ওর একটাই কথা থাকে, আমি যখন কোনো শিল্পী বন্ধু তোমার কাছে পাঠাবো, তুমি ওর মেন্টাল হিলিং এর দিকে খেয়াল রেখো, কারণ ও খুব ভালো মেন্টাল হিলিংটা দিকে খেয়াল রাখে। তো সেই জিনিসটাই আমি চাই, সবাই আনন্দে থাকুক। আজকে আপনার মুখে যখন আনন্দের কথা শুনতে পাই, গিরিজাদির মুখে আনন্দের কথা শুনতে পাই, এখানে যারা বসে আছেন সবার মুখে আমি আনন্দের কথা শুনতে পাই, মানুষের মধ্যে ভগবান বাস করে, নিশ্চয়ই। সেই আনন্দটা নিয়েই আমি পথ চলি, এবং তারপরে ভাবি যে হ্যাঁ, সঙ্গীতার সঙ্গে আমি এই ব্যাপারে আমি কাজ করব। হুম। এটাই হচ্ছে আমি তো সঙ্গীতা। জীবনে বেকার ছিলাম, কিছু মানে করতে, কি করবো, কোথায় যাব, আমাকে মঞ্চ দিল সঙ্গীতা, হুম, মঞ্চ দিল। মঞ্চ শুধু নয়, জীবনটাকেও সুন্দর করে হ্যাঁ, সাজিয়ে দিল। তারপরে ভালো সাজতে বললো আমাকে, ভালো ভালো জামা কাপড় পরতে বললো, লাইফে ইন্টারেস্ট ও হুম। ফেরত।